ফৌজদারি কার্যবিধিতে নতুন একটি সংশোধনী এসেছে, যেটা একটি যুগান্তকারী সংশোধনী। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ও বর্তমানে যে ফৌজদারি কার্যবিধি, এটা একটা নতুন সংশোধনী এনেছে, যেটা ২০২৫ সালের সংশোধনী নামে পরিচিত। তো এখানে কিছু যুগান্তকারী সংশোধনীর মাধ্যমে কয়েকটা সেকশনের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, নতুন কিছু সেকশনের সাবসেকশন এড করা হয়েছে। তো চলুন জেনে নিই আসলে কি সংশোধনী আনা হয়েছে, কি নতুন কিছু এড করা হয়েছে, বা পুরানো যেগুলো ছিল সেগুলো কি অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে। তো এই সম্পর্কে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। অ্যাডভোকেট আহমেদ ইমতিয়াজ, ঢাকা জজ কোর্ট, বিডি লিগ্যাল অ্যাডভাইস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমরা রিসেন্টলি একটা সংশোধনী পেয়েছি, যেটা ফৌজদারি কার্যবিধির আমরা ২০২৫ সালের দ্বিতীয় সংশোধনী নামে আমরা পরিচিত বা আমরা জানি। তো এই দ্বিতীয় সংশোধনীতে কিন্তু একটা ব্যাপক পরিসরে আমাদের ফৌজদারি কার্যবিধির মধ্যে সংশোধনী আনা হয়েছে। অনেক কিছু পরিবর্তন আনা হয়েছে, অনেকগুলো সেকশনের নতুন অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে, নতুন কিছু ইনফরমেশন এড করা হয়েছে, ডিরেকশন দেওয়া হয়েছে। তো আমরা চলুন একে একে জেনে নিই যে আসলে কি সংশোধনী এসেছে, কি ডিরেকশন দেওয়া হয়েছে বা কি এড করা হয়েছে। তো প্রথমে যেটা শুরু করতে চাচ্ছি, আমাদের প্রথমেই ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কিন্তু আমাদের যে ম্যাজিস্ট্রেটের জরিমানা করার যে একটা ক্ষমতা ছিল, সেটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ১০,০০০ টাকা জরিমানা করতে পারতো, সেটাকে বৃদ্ধি করে এখন ৫,০০,০০০ টাকা করা হয়েছে। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারতো ৫,০০০ টাকা, সেটাকে এখন বর্ধিত করে সেটাকে করা হয়েছে ৩,০০,০০০ টাকা পর্যন্ত। এবং তৃতীয় শ্রেণীর যে ম্যাজিস্ট্রেট, সে কিন্তু ২,০০০ টাকা পর্যন্ত জরিমানা করতে পারতো, সেটাকে বৃদ্ধি করে এখন ২,০০,০০০ টাকা করা হয়েছে। দ্বিতীয়ত যেটা আলোচনা করবো, সেটা হচ্ছে গ্রেফতার করার সময় যে একটা লোককে গ্রেফতার করা হচ্ছে, তার কিন্তু একটা রক্ষা কবচ নামে একটা ব্যাপার উল্লেখ করা হয়েছে। অর্থাৎ হচ্ছে, তাকে যে গ্রেফতারকারী যে অফিসার কর্মকর্তা থাকবে, যে অফিসার, সে কিন্তু অবশ্যই তার পরিচয়পত্র, যে যাকে গ্রেফতার করছে তাকে দেখাতে হবে, এবং ১২ ঘন্টার মধ্যে তার পরিবারকে এটা অবগত করতে হবে তার গ্রেফতার সম্পর্কে, এবং কি কারণে গ্রেফতার করা হয়েছে সেটা কিন্তু তার পরিবারকে এবং যাকে গ্রেফতার করা হচ্ছে তাকে কিন্তু দিতে বাধ্য। আরো একটা ব্যাপার আনানো হয়েছে, এটা হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট। অর্থাৎ হচ্ছে, অ্যারেস্ট করার সময় একটা ফর্ম থাকবে, সেই ফর্মে হচ্ছে যাবতীয় যে ডিটেলস গুলো, অর্থাৎ হচ্ছে তথ্যগুলো, সেগুলো কিন্তু পুলিশ অফিসার যে গ্রেফতার করবে তাকে পূরণ করতে হবে। পরবর্তীতে ম্যাজিস্ট্রেট এটা অনুযায়ী কিন্তু একটা যে ক্রস চেকিং ব্যাপার থাকে, সেটা কিন্তু ম্যাজিস্ট্রেট সম্পন্ন করবে। এর পরবর্তীতে হচ্ছে যে, একজন গ্রেফতারকৃত ব্যক্তির যে ইনফরমেশন, অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি গ্রেফতার করা হয়, পূর্ববর্তীতে কিন্তু আমাদের দেখা যেত সেই গ্রেফতারকৃত ব্যক্তি সম্পর্কে আমরা কি মামলা গ্রেফতার করা হয়েছে, কেন গ্রেফতার করা হয়েছে, সেটা ইনফরমেশন গুলো আমরা কিন্তু পেতে আমাদের ঝামেলা হতো। কিন্তু বর্তমান যে সংস্কার, সেখানে কিন্তু স্পেসিফিক্যালি মেনশন করে দেওয়া হয়েছে যে, এই যে গ্রেফতার সম্পর্কিত যে ইনফরমেশন, সেটা হচ্ছে সাধারণ ডায়েরিভুক্ত থাকবে থানায়, এবং যে কোনো ব্যক্তি যখন তথ্যের জন্য যাবে তাকে তথ্য দিতে থানা বাধ্য থাকবে। আরেকটা যে সংশোধনী এসেছে, সেটা হচ্ছে, এটা একটা যুগান্তকারী সংশোধনী। আমরা দেখতে পাচ্ছি যে নতুন যে সংশোধনী, সেখানে বলা হয়েছে যে এই যে তদন্তের ব্যাপারটা, অর্থাৎ একটা মামলার যে ইনভেস্টিগেশন, সেটা কিন্তু ডিরেকশন দেওয়া হয়েছে যে 60 ডেজ, অর্থাৎ 60 দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। এরপরে বলা হয়েছে যে পুলিশ রিমান্ড সম্পর্কে। অর্থাৎ এখানে আরো একটা সিদ্ধান্ত এসেছে যে কোনোভাবে ১৫ দিনের বেশি পুলিশ রিমান্ড চাওয়া যাবে না, এবং আসামিকে যখন রিমান্ডে নেওয়া হবে, সেটা পূর্বে এবং পরবর্তীতে কিন্তু ক্রস চেক দেওয়া হবে তার স্বাস্থ্য সম্পর্কে, যে আসলে তার কোনো সে ইনজিউর্ড ছিল কিনা, বা কোনো ধরনের কোনো ঝুঁকির মধ্যে ছিল কিনা, কোনো ফিজিক্যাল কোনো ইনজুরি ছিল কিনা, এগুলো কিন্তু একটা ক্রস চেক ব্যাপার কিন্তু আমাদের নতুন সংশোধনীতে ডিরেকশন দেওয়া হয়েছে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার এসেছে, যেটা হচ্ছে যে পলাতক আসামির ক্ষেত্রে যে একতরফা বিচার হতো, সেটা কিন্তু আগে একটা প্রসেস মেনটেন করতে হতো, যে হুলিয়া জারি করা, তারপর হচ্ছে দুটা বাংলাদেশের যে স্থানীয় যে লোকাল পত্রিকা, সেখানে বিজ্ঞাপন দেওয়া, ক্রোকের ব্যাপার, আসামি সম্পত্তি। তো এই প্রসেসটাকে ছোট করে এখন কিন্তু বলা হয়েছে যে, দুটা গণমাধ্যমে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে কিন্তু এই যে একতরফা বিচার কার্যক্রম যে পরিচালনা, সেটা কিন্তু আদালত করতে পারবে। একটা খুব ইন্টারেস্টিং একটা সংশোধনী এসেছে, যেটা হচ্ছে জামিনের যখন শর্ত দিবে, তখন কিন্তু আদালতকে এখন নতুন ক্ষমতা দেওয়া হয়েছে, যে জামিনের শর্ত কিন্তু আদালত যুক্তিসঙ্গতভাবে দিতে পারবে। অর্থাৎ নতুন করে কিন্তু এরকম সংশোধন, আমরা এরকম উদাহরণ দেখতে পাই যে, এখন থেকে যদি জামিন দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আসামিকে ডোপ টেস্ট করা হবে, বা তারপর হচ্ছে তাকে ডিরেকশন দেওয়া হতে পারে সামাজিক কাজকর্ম করার জন্য। তো এই জিনিসগুলা কিন্তু একটা যুগান্তকারী ব্যাপার এসেছে, যে আপনাকে যখন জামিন দিবে, তখন কিন্তু আপনাকে আদালত ডিরেকশন দিতে পারে যে একটা সার্টেন পিরিয়ডের জন্য আপনাকে সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতে হবে, বা এই ধরনের যে ব্যাপারগুলো, সেগুলো মেনটেন করতে হবে। এরপর আরো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এসেছে, যেটা হচ্ছে, আগে যদি মিথ্যা মামলা করা হতো, সেক্ষেত্রে কিন্তু ৩,০০০ টাকা একটা জরিমানার ব্যাপার ছিল, যে অর্থাৎ মিথ্যা অভিযোগ যে করতো, তাকে ৩,০০০ টাকাটা জরিমানা করা বিধান ছিল, সেটাকে এখন বাড়িয়ে ১,০০,০০০ টাকা করা হয়েছে। অর্থাৎ যারা মিথ্যা মামলা করতে যাচ্ছেন, তাদের জন্য একটা দুঃসংবাদ, যে আপনাদের আসলে এই যে জরিমানা ব্যাপারটা, সেটা কিন্তু ৩,০০০ টাকা থেকে ১,০০,০০০ টাকা চলে গেছে। তো এটা একটা আমার কাছে মনে হয়েছে যে একটা যুগান্তকারী সিদ্ধান্ত। এছাড়াও আরো কিছু সংশোধনী আনা হয়েছে, যেটা হচ্ছে অনলাইনে বেইল বন্ড দাখিল, তারপর হচ্ছে ডিজিটাল মাধ্যমে সমন জারি, এই ব্যাপারগুলো কিন্তু নিশ্চিত করা হয়েছে। তারপর হচ্ছে আরো একটা ব্যাপার এড করা হয়েছে, যে বেত্রাঘাতের মতো যে একটা নিম্নতর শাস্তি ছিল, সেটা কিন্তু আমাদের এখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম।